140 থেকে 150 কোটির জনগণের দেশ ভারত, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, পৃথিবীর প্রধান যে দুই তিনটা শক্তি, সেই দুই তিনটা পরাশক্তির একটা হয়ে উঠছে ভারত, এরকম স্বীকৃতি যখন বিশ্ব দরবারে আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় আমরা অসাধারণ একটা তথ্য পেলাম স্বঘোষিত স্বাধীনতার ঘোষকের মুখ থেকে। স্বঘোষিত স্বাধীনতার ঘোষককে বাংলাদেশে সম্প্রতি তিনি কর্নেল ওলি এই ভদ্রলোক, যিনি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, তিনি নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেছেন। তিনিই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি এবার দাবি করছেন যে এই 140 কোটি জনগণের দেশ ভারত, এই ভারত নাকি শেখ হাসিনার পরামর্শে চলছে, অর্থাৎ ভারতকে পরিচালনা করছেন শেখ হাসিনা। আমার মনে হয় যে কর্নেল ওলির এই বক্তব্যের জন্য, তার বক্তব্য নিয়ে ডিটেল আলোচনা করব, শুরুতেই বলি যে এই বক্তব্যের জন্য আমার মনে হয় যে সায়েন্স ফিকশনে অথবা নতুন একটা ধারা যোগ করে কাল্পনিক নোবেল যদি হয়, যে কাল্পনিক নোবেলে ভূষিত করার ব্যাপার থাকে, কিংবা প্রফেসর ইউনূস নিজে চাইলে এমন করতে পারেন যে তার শান্তির নোবেলটা তিনি এই কর্নেল ওলিকে দিয়ে দিতে পারেন এই উপলক্ষে। এর চাইতে ভালো কথা পৃথিবীর ইতিহাসে, পৃথিবী সৃষ্টির পরে আর কেউ কখনো বলতে পারেননি, যেটা কর্নেল ওলি বলছেন যে শেখ হাসিনা ভারতকে চালাচ্ছে, শেখ হাসিনার নির্দেশনাতেই ভারত চলছে। যদি শেখ হাসিনা এত ক্ষমতাবান হন, তাহলে শেখ হাসিনার পতন হলো কেন 2024-এর 5 আগস্টে, সামান্য এই ছাত্র আন্দোলনে? চলুন একটু জেনে দেখি কর্নেল ওলি কি বলছেন, কি বোঝাতে চাইছেন। কারো আত্মীয় স্বজন যদি পাবনায় থাকেন, তাহলে তারা যোগাযোগ করবেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম এই মেটিকুলাস কর্নেল ওলির কথা। তিনি নির্বাচনের আগে যখন জামাতের সঙ্গে নির্বাচনী জোট করলেন এবং নির্বাচনে ভয়াবহ রকমের পরাজয় বরণ করলেন, এনসিপির ওই পিচ্চি পাচ্চা খুদে নেতারা 6 জন জিতে সংসদে গেলেন, অথচ এই বীর মুক্তিযোদ্ধা যার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছেন, তিনি নিজেকে স্বঘোষিত স্বাধীনতার ঘোষক বলতে গিয়ে আম ছালা দুটোই হারিয়ে ফেললেন। নির্বাচনে প্রথমবারের মতো পরাজিত হলেন। 2 আসনে, কোনো আসনে তার ছেলের কোনো আসনেই তিনি জিততে পারলেন না। এরকম ঘটনা আমরা দেখেছি। এবার তিনি বলছেন যে শেখ হাসিনা ভারত চালাচ্ছে, শেখ হাসিনার পরামর্শে ভারত চলছে, শেখ হাসিনার পরামর্শে পশ্চিমবাংলায় ভোট হয়েছে, শেখ হাসিনার পরামর্শে ভোটে কারচুপি হয়েছে, শেখ হাসিনার নির্দেশনায় শেখ হাসিনা শুভেন্দুকে জিতিয়েছেন, শুভেন্দুকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করেছেন, শেখ হাসিনার পরামর্শেই মমতা ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে। এত কিছু নাকি ভারতে হচ্ছে শেখ হাসিনার পরামর্শে। ভারতের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কি নরেন্দ্র মোদী নাকি শেখ হাসিনা, সেটাও আমার মনে হয় যে বিবেচনা করে দেখা উচিত এই মুহূর্তে। কি বলছেন তিনি? কালবেলার এই মেটিকুলাস শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে কর্নেল ওলি। অর্থাৎ পশ্চিমবাংলার সম্প্রতি যে ভোট, সেই ভোটে এই মমতাকে যে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে নাকি মেটিকুলাস ডিজাইন করে সরিয়ে দেওয়া হয়েছে, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে, এবং এই নির্বাচনটাকে কারচুপির নির্বাচন তিনি বলছেন, কারচুপি করা হয়েছে, এবং এই গোটা পরিকল্পনাটা বাস্তবায়ন করা হয়েছে শেখ হাসিনার পরামর্শে, শেখ হাসিনার দিক নির্দেশনায়। অর্থাৎ এখন শেখ হাসিনা, তাহলে প্রশ্ন উঠবে যে শেখ হাসিনা গোটা ভারত চালাচ্ছেন নাকি আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্বটা তার উপরে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী? কি বলছেন তিনি? তিনি বলছেন যে দেশে এখন বৈদেশিক বিনিয়োগ আসছে না, বড় বড় বিনিয়োগ যেগুলো ছিল সেগুলোও চলে যাচ্ছে, সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই কথাগুলোর একটা কথাও কিন্তু প্রফেসর ইউনূসের আমলে তিনি বলেননি। প্রফেসর ইউনূসের আমলে যে বিনিয়োগ শূন্য ছিল, বাংলাদেশে একটি প্রাণী, একটা পিঁপড়া পর্যন্ত আসেনি, অথচ তার ওই মেটিকুলাস বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে দিয়ে তিনি ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে বিনিয়োগ সম্মেলন করেছেন মানুষকে দেখানোর জন্য।
একটা প্রেজেন্টেশন দিয়ে মানুষের আই ওয়াশ করার চেষ্টা করেছেন। এই বক্তব্যগুলো তখন কিন্তু এই কর্নেল অলিরা একবারও দেননি। তিনি বলছেন যে সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনারা কিভাবে সরকার সামাল দেবেন প্রশ্ন করছেন। পত্রিকার পাতা খুললেই খুন আর খুন, একজন 4 জনকে গলা কেটে মারছে, এসব কেন হচ্ছে? মানুষের মনে শান্তি নাই, এজন্য সরকারই দায়ী। একবারও কি আপনি প্রফেসর ইউনূসকে এই কথাগুলো বলেছেন? এখন যখন তারেক রহমানের সরকারের দিকে আপনি আঙুল তুলছেন, আপনার প্রিয় প্রফেসর ইউনূস যে আপনার আবার নিজের এলাকার সন্তান, তিনি যা যা করেছেন, তার সরকার যা যা করেছেন, অবশ্য বলার কথাও নয়, কারণ আপনি যে জোটের অংশ হয়েছেন এবং যে জোটের লোকজনের পাশে আপনি বসতে এতটুকু দ্বিধা করেননি, যে আপনি মহান মুক্তিযুদ্ধ করেছেন, সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে যে দল ছিল কিংবা যে গোষ্ঠীরা ছিল তাদের সঙ্গে আপনি জোট করেছেন, নির্বাচন করেছেন, সেগুলো করতে যখন এতটুকু ভাবেননি, তখন প্রফেসর ইউনূসের সান্নিধ্য পেয়েই তো আপনারা এই কাজগুলো করেছেন। তো প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কেন বলবেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সেটা আলোচনার ব্যাপার নয়। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানেও বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে মানে শেখ হাসিনা থেকে দীক্ষিত হয়ে হাসিনার পরামর্শে নরেন্দ্র মোদী এটা করেছেন। হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। নির্বাচনে জেতার পর থেকে সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। পত্রপত্রিকায় দেখলাম দু এক দিনে সেখানে মুসলমানদের 360টির বেশি দোকান, মসজিদ ভেঙে লুটপাট করা হয়েছে। আমরা ভারত সরকারকে বলবো, আপনারা গরুটাকে সামলান, অর্থাৎ শুভেন্দুকে গরু বলছেন। এই হচ্ছে তার রাজনৈতিক শিষ্টাচার, এই হচ্ছে তার রাজনৈতিক কালচার। এত বছর জীবন সায়ান্নে এসেও এত দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি এটাই শিখেছেন। তিনি বলছেন, ধর্মের লোকদের নিরাপত্তা দিন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেন। খুবই ভালো কথা বলেছেন যে ধর্মের লোকদের নিরাপত্তা, সাম্প্রদায়িক সহিংসতা, এগুলোর বিপক্ষে তিনি বলছেন। কিন্তু প্রফেসর ইউনূসের 1.5 বছরে বাংলাদেশে যত সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে, ভারত এরকমভাবে আপনার মতো পাগলা ঘোড়া কিন্তু ভারতও চালিয়েছিল। তাদের অভিযোগ, আপনি যেমন এরকম পাগলের প্রলাপ বকছেন, ভারতে কিন্তু অতিরিক্ত সংখ্যা বলে পাগলের প্রলাপ বকেছে। ভারত বলেছে প্রফেসর ইউনূসের আমলে অন্তত 3000 সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাস্তবতা সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে সেইটা বলে যে 70টার মতো ঘটনা ঘটেছে, একজন নিহত হয়েছে। একজন নিহত হলেও তো হয়েছে ওই দীপু দাস, যে ওসমান হাদির মৃত্যুর রাতে যাকে ময়মনসিংহে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো। কর্নেল অলি, আপনি সেই সময় একটা কথা বলেছেন, সারা দেশে যে শত শত মাজার ভেঙে দেওয়া হয়েছে, শত শত মন্দিরে আক্রমণ করা হয়েছে, একটা কথা বলেছেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা কথা বলেছেন। যদি বাংলাদেশের অভ্যন্তরের ব্যাপারে আপনি একটা কথা বলে না থাকেন, তাহলে অন্য দেশে যেটা হচ্ছে সেটা বলার অধিকার কি আর আপনার থাকে? নৈতিক অধিকার থাকে? যেটা বলছেন সেটা যদি ঘটে থাকে অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু সেটা বলার নৈতিক অধিকার আপনার কি আছে, নাকি হারিয়ে ফেলেছেন প্রফেসর ইউনূসের আমলে নীরব ভূমিকা পালন করে? এবার আসা যাক মূল কথায়। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের মেকানিজম, এটা শেখ হাসিনার পরামর্শে তৈরি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে এবং শুভেন্দুকে সেখানে মুখ্যমন্ত্রী করা হয়েছে। যদি ভারত শেখ হাসিনার পরামর্শেই চলে, তাহলে ভারতের প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদীর হওয়ার কথা নয়, ভারতের প্রধানমন্ত্রী তো শেখ হাসিনার হওয়ার কথা। তাই কি মনে করেন? বিশ্বের অন্যতম 3য় কিংবা 4র্থ পরাক্রমশালী দেশ যাদেরকে বলা হয় এই মুহূর্তে, যে ভারত চীনের সঙ্গে টেক্কা দিচ্ছে যে চীনকে কিভাবে পরাজিত করা যায়, চীন পৃথিবীর 1 নম্বর শক্তি হতে চলেছে আমেরিকাকে টেক্কা দিয়ে, সেই ভারতের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে শেখ হাসিনা কলকাঠি নাড়াচ্ছেন। একটা পুরো রাজ্যের নির্বাচন তিনি নিয়ন্ত্রণ করেছেন, তার পরামর্শে মমতাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো তার পরামর্শে মমতাকে সরিয়ে দিলে শেখ হাসিনার লাভ কি? শুভেন্দুকে বসিয়ে শেখ হাসিনার লাভ কি? শুভেন্দু ওই শেখ হাসিনা পতনের পরে শেখ হাসিনার পক্ষে 2-4টা কথা বলেছেন, চটকদার 2-4টা কথা বলে মিডিয়া কাভারেজ পাওয়ার চেষ্টা করেছেন। এই কারণে ভাবছেন যে শেখ হাসিনার ওখানে লাভ। শেখ হাসিনার লাভ কি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ন্ত্রণ করে?
কোনো লাভ আছে? পশ্চিমবঙ্গ কি ভারত, নাকি ভারতের কেন্দ্রীয় সরকার ভারত? সেইটা বোঝার মতো জ্ঞান কি আছে আপনার? সেই প্রশ্নটা বিনীতভাবে করতে চায়। আর আপনি নিজেই যখন মানে এই কথাতে এত বেশি আশ্চর্য হওয়ার কিছু থাকে না। শেখ হাসিনা ভারত চালাচ্ছেন, শেখ হাসিনার পরামর্শে ভারত চলছে। যে শেখ হাসিনার পতন হলো 2024-এর 5 আগস্টে, যদি ভারত শেখ হাসিনার কথা মতো চলে তাহলে 140 কোটি জনগণের লোক ভারতে, এবং মানে ভারতের যে মানে আর্মড ফোর্স আছে, সেই আর্ম ফোর্স এতটা শক্তিশালী যে এই মানে আপনারা ওই জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে আন্দোলন হলো, সেই আন্দোলন ঠেকাতে ভারত তো চলে আসার কথা ছিল তাদের প্রধানমন্ত্রীকে সেভ করতে, যদি শেখ হাসিনা তাদের প্রধানমন্ত্রী হয়ে থাকেন। তো কই, সেভ তো করেনি। গণভবন থেকে তিনি ভারতে চলে গিয়েছেন, আশ্রয় নিয়েছেন ভারতে, সেফ এক্সিট করেছেন তিনি, কিংবা তার সেফ এক্সিট নিশ্চিত করা হয়েছে, যে সেটা যাই হোক না কেন। আমার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতিবিদদের কথার যে ধরন দাঁড়াচ্ছে, তাতে বাংলাদেশের একমাত্র যে মানে আশ্রয়স্থলটা রয়েছে পাবনায়, আমি বলতে চাচ্ছি না কোন আশ্রয়স্থল, পাবনায় যে একমাত্র আশ্রয়স্থলটা আছে, অন্তত সেরকম একটা আশ্রয়স্থল ঢাকায় রাজধানীতে করা খুব প্রয়োজন হয়ে গেছে। কারণ এই ধরনের রাজনৈতিক প্রজ্ঞার মানুষ ঢাকাতে এত বেশি বেড়ে গেছে যে প্রচুর সিট দরকার। পাবনাতে খুব বেশি সিট ফাঁকা থাকে না বোধহয়। কিংবা যদি পাবনায় যারা বাসিন্দা কিংবা আশেপাশে মানে হেমায়তপুরের আশেপাশে যাদের বাড়ি, তারা কি একটু খোঁজখবর নেবেন নাকি 2-4টা সিট ফাঁকা রাখা যায় কিনা, স্পেশাল অকেশনে যেন কাজে লাগে মাঝে মাঝে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সংগঠিত হয়ে মাঠে নামার প্রস্তুতি অনেকদিন আগে থেকেই চলছে। শুধুমাত্র অফিসিয়ালি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনার বাকি। এখন অনেকেই আমাকে সবসময় প্রশ্ন করত যে ভাইয়া, কখন শেখ হাসিনা অফিসিয়ালি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মাঠে নামতে বলবে? আমি এই নিয়ে অসংখ্য ভিডিও করেছি এবং আপনারা আমাকে এই নিয়ে অসংখ্য প্রশ্ন করেছেন। এই প্রশ্নের এবং উত্তরের অবসান ঘটতে যাচ্ছে কোরবানিদের পরেই। কারণ কোরবানিদের পরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে সর্বদা মাঠে থাকবে। অলরেডি বিভিন্ন টেলিগ্রামের মধ্যে অডিও বার্তায় শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করুন। সো এখন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, জাস্ট কোরবানিদের পরে সর্বদা মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করা বাকি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আন্দোলন সংগ্রাম যদি বাংলাদেশ আওয়ামী লীগ করা শুরু করে দেয় রাজপথে নেমে, তাহলে তো অনেক বেশি গ্রেপ্তার, হয়রানি সকল কিছুই ঘটবে এবং আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ আছে, ছাত্রলীগও নিষিদ্ধ। তাহলে আওয়ামী লীগ মাঠে নেমে কি দাঁড়াতে পারবে? ভাই, এত কিছু চিন্তা করে, এত কিছু মাথায় নিয়ে আপনি সংগঠিত হতে পারবেন না, রাজপথে নেমে আন্দোলন সংগ্রামও করতে পারবেন না। আওয়ামী লীগের কার্যক্রম যেটা নিষিদ্ধ আছে সেটা তুলে দিল, আওয়ামী লীগকে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফিরে আসতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে অনেক বড় রাজনৈতিক দল সেটা রাজপথের শক্তি সামর্থ্য দেখিয়ে আবার বুঝিয়ে দিতে হবে। সো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে বা নাই সেই বিষয়গুলো চিন্তা করে কোনো লাভ নাই। ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ আছে বা নাই সেটা চিন্তা করে কোনো লাভ নাই। দেখেন না, সারা বাংলাদেশের মধ্যে অগণিত কমিটি দেওয়া হচ্ছে, সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক ইনানের পক্ষ থেকে। তারা কি এই সকল নিষিদ্ধ ব্যাপারগুলো মানছে না। সো যারা কমিটিতে নেতা হচ্ছে তারাও মানছে না। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্রলীগের নেতা হয়েছে এই বিগত কিছু মাসের মধ্যে। সো তারা সকল কিছু জেনেই নেতা হচ্ছে এবং সাদ্দাম এবং ইনান সকল কিছু জেনেই ছাত্রলীগের কমিটি দিচ্ছে। সো যারা এখনো হতাশাগ্রস্ত আছেন, যারা এখনো ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, রাজপথে যদি নামি তাহলে আমাদের কি হতে পারে, সো আপনারা এই সকল বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হলেও আপনাদেরকে এভাবে রাজপথে নামতে হতো সংগঠিত হয়ে,
এবং নিষিদ্ধ হয়েছে। সো একই কথা, একইভাবে আপনাদের রাজপথে নামতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে এই সকল বিষয় অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, এখনো আবার বোঝানোর চেষ্টা করছি। আপনারা ঘন ঘন শুধু একই প্রশ্ন করেন, সেই কারণে আমার বারবার একই ভিডিও বিভিন্নভাবে করে বোঝানোর চেষ্টা থাকে। তাই আপনারা ধরে রাখতে পারেন, কোরবানের পরে বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে এবং আরো শক্তিশালীভাবে সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরছে। অলরেডি দফায় দফায় বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে শেখ হাসিনার বৈঠক হচ্ছে এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রধান বিজেপির যিনি আছেন এখন পশ্চিমবঙ্গের, তিনি এখন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। ওনাকেও কিন্তু শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ফোন আলাপও শেখ হাসিনার হয়েছে। সো পশ্চিমবঙ্গ থেকেও আমরা একটা ভালো সাপোর্ট পাবো এবং ভারতের যে এখন সরকার আছে নরেন্দ্র মোদী সরকার, ওনার পক্ষ থেকেও ভালো একটা সাপোর্ট আমরা পাবো কোরবানের পরে, যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নামবে। সো একটা ভালো বুস্ট পেয়ে যাব, মানসিক ভাবও পাবো, কূটনীতিক ভাবও কিন্তু আমরা একটা বুস্ট পাবো। এখন আমাদের উজ্জীবিত হওয়ার সময়, কোনোভাবে হতাশাগ্রস্ত হয়ে বসে থাকার সময় না। আপনাদের যদি কারোর সাথে এখনো গ্রুপিং থাকে, কারোর সাথে যদি এখনো কোনো মনোমালিন্য থাকে, সকল কিছু ঠিক করে ফেলেন, সকলের সাথে কথোপকথন করেন এবং যারা এখনো চুপচাপ হয়ে বসে আছে হতাশাগ্রস্ত হয়ে, তাদেরকে উজ্জীবিত করেন। সকলকে কিন্তু একত্রিত হয়ে মাঠে নামতে হবে। মাথায় রাখবেন, অল্প সংখ্যক লোক জড়ো হয়ে হালকা হালকা ঝটিকা মিছিল করে, বিক্ষোভ মিছিল করে কোনো লাভ হবে না, শুধু শুধু গ্রেপ্তার হবেন। সকলে এবং সকল গ্রুপ একত্রিত হয়ে এট এ টাইম একসাথে যদি আপনারা বিক্ষোভ মিছিল করতে পারেন এবং অবস্থান জানান দিতে পারেন 1-2 হাজার মানুষ একসাথে জড়ো হয়ে, তখনই আন্দোলন চাঙ্গা হবে, তখনই আমরা সফল হব এবং আমাদের যে শক্তিমত্তা আছে আমরা তখনই দেখাতে সার্থক হব। এভাবে ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিল বনে জঙ্গলে করে লাভ নাই। কিছু বিক্ষোভ মিছিল দেখেছি বনে জঙ্গল হচ্ছে, আবার কিছু বিক্ষোভ মিছিল দেখেছি মেইন রাজপথে হচ্ছে। যারা বনে জঙ্গলে বিক্ষোভ মিছিল করে তারা এগুলো লোক দেখানো বিক্ষোভ মিছিল করে এবং দলের ক্ষতি করছে এবং দলের কর্মীদেরও ক্ষতি করছে। হয়তোবা এই সকল বিক্ষোভ মিছিল দেখে অনেকেই হালকা চাঙ্গা হচ্ছে, কিন্তু চাঙ্গার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এগুলো দলের কোনো লাভ হচ্ছে না, নিজেদের লাভ ছাড়া। তাই সকলে গ্রুপিং বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সাথে কথা বলে সকলের কর্মী একত্রিত করে বিশাল বড় একটা বিক্ষোভ মিছিল দেন একদম শহরের প্রাণকেন্দ্রে এবং সারা বাংলাদেশকে জানান দিয়ে দেন যে আমরা আওয়ামী লীগ মাঠে আছি এবং মাঠের দখল করার জন্য আমরা আবার রাজপথে নামছি। সারা বাংলাদেশে আপনাদের দেখা দেখি প্রত্যেকটা জায়গায় এভাবে করে সকলে একত্রিত হয়ে, সকল গ্রুপিং বাদ দিয়ে সংগঠিত হয়ে সকলে এইরকম বড় বড় বিক্ষোভ মিছিল দিবে এবং প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সো আমাদের এখন প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে প্রতিযোগিতার রাজনীতি করতে হবে। সকলে একত্রিত হয়ে সকল জেলার সকল গ্রুপিং বাদ দিয়ে সকলে একই প্ল্যাটফর্মে এসে একসাথে বিক্ষোভ মিছিল করতে হবে রাজপথে এবং অবস্থান জানান দিতে হবে। কোনোভাবেই নিজের সঙ্গীদেরকে ফেলে পালানো যাবে না। সেখানে পুলিশ আসুক, সেখানে জামাত শিবিরের কর্মী আসুক, সেখানে বিএনপির কর্মী আসুক, চোখে চোখ রেখে ফাইট করতে হবে, চোখে চোখ রেখে রাজপথে অবস্থান নিতে হবে। তাহলে আওয়ামী লীগ পূর্বের রূপে শক্তিশালী হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং বিএনপি যদি ক্ষমতায় থাকে বিএনপি বাধ্য হবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে। সো সে কারণে বাধ্য করতে হলে আপনাকে রাজপথে হাজার হাজার মানুষের সমাগম করতে হবে এবং রাজপথে অবস্থান নিয়ে থাকতে হবে। পুলিশ দেখতে পালিয়ে যাবেন, জামাত শিবির এবং বিএনপির কর্মী দেখতে পালিয়ে যাবেন, সেটা হবে না। তাহলে কিন্তু এই সকল বিষয় নিয়ে হাসাহাসি চলবে এবং আমাদের যে অবস্থান নাই সেটা প্রকাশ পাবে এবং আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। সো দুর্বলতা প্রকাশ পাক এমন কোনো কার্যক্রম করবেন না। বিক্ষোভ মিছিল করলে করার মতো করবেন, সকল গ্রুপের লোক একত্রিত হয়ে একসাথে রাজপথে নামবেন। ক্ষমতায় আসলে আমরা আবার গ্রুপিং করব, ক্ষমতায় আসলে আমরা আবার কার থেকেও কার ছেলে পেলে বেশি সুরান দিয়ে আমরা প্রতিযোগিতা করব, কোনো সমস্যা নাই। কিন্তু এই দুঃসময়ে প্রতিহিংসা বাদ দিয়ে সকল দল, সকল গ্রুপ বাদ দিয়ে, সকল গ্রুপিং বাদ দিয়ে একত্রিত হয়ে একই প্ল্যাটফর্মে হয়ে আপনারা বিভিন্ন জেলা, মহানগর সকল জায়গায় মেন প্রাণ কেন্দ্রে বিশাল বড় বিক্ষোভ মিছিলের আয়োজন করুন। কোরবানের পরে শেখ হাসিনার অফিসিয়ালি ডাক আসছে, সে ডাকে সাড়া দেন এবং সকলে এখন থেকে মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করুন। আশা করছি আমার এই ভিডিওর আলোচনায় আমি আপনাদেরকে একটা
ক্লিয়ারলি বার্তা দিতে পেরেছি। যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি এখানেও ওই সকল বিষয়ে আবারও উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।